ক্লাসে আমরা উই হ্যাভ অলরেডি ডিসকাস দ্য টু সেকশন অর্থাৎ টু সোশ্যাল সেকশন রিগার্ডিং রিলিজিয়ন অ্যান্ড জেন্ডার এবং দেন তাদের কি দেখলাম যে জেন্ডারের অর্থাৎ তাদের একটা মানে পজিটিভ একটা আসপেক্ট, আমরা একটা লার্জলি একটা পজিটিভ আসপেক্ট আমরা দেখতে পেলাম। এবং দ্বিতীয় যে আমরা যেটা পড়েছিলাম রিলিজিয়নের আমরা দেখেছিলাম কি দেখলাম, আমরা দেখলাম একটা নেগেটিভ আসপেক্ট কিন্তু আমাদের সোসাইটিতে অন দ্য বেসিস অফ রিলিজিয়ন এবং কমিউনালিজম থেকে আমরা কিন্তু আমাদের সোসাইটিতে একটা বড় ধরনের একটা নেগেটিভ এফেক্ট কিন্তু পড়েছে। অর্থাৎ আজকে আমরা তোমাদের এই চ্যাপ্টার একদম লাস্ট যেটা পড়বো, খুব ভাইটাল একটা ইম্পর্টেন্ট যেটা একটা পার্ট, অর্থাৎ এই সমগ্র চ্যাপ্টারটাই কিন্তু তোমাদের তিনটে পিলার নিয়ে কি গঠিত, তিনটে পিলারের উপরেই দাঁড়িয়ে রয়েছে। দুটো পিলার আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। 3 নম্বর পিলারটা হচ্ছে তোমার কাস্ট ইন পলিটিক্স, অর্থাৎ আমরা এই যে কাস্ট নিয়ে পড়বো, তাই তো। এবার এই কাস্ট নিয়ে পড়ার আগে আমাদের জানতে হবে যে এই যে কাস্ট সিস্টেমটা, ঠিক আছে, আমাদের তার এবার এই কাস্ট সিস্টেমে আমাদের সমাজের কি কি ইম্প্যাক্ট, অর্থাৎ তার নেগেটিভ ইম্প্যাক্ট আছে না পজিটিভ ইম্প্যাক্ট আছে না তার পলিটিক্যালি কি ইম্প্যাক্ট, এবং এর সাথে সাথে আমরা পড়বো কাস্ট ইন পলিটিক্স আর পলিটিক্স ইন কাস্ট, এ দুটোর মিনিং কি, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই তোমাদের আলোচনা করব আমাদের কাস্ট যে ডিসক্রিমিনেশন, অর্থাৎ যে কাস্টের বেসিসে আমাদের সমাজ যে ডিভাইড, সেই জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো, অর্থাৎ কাস্ট ইনইকুয়ালিটিস আমরা বলতে পারি। স্টার্ট হবে কি কাস্ট ইনইকুয়ালিটিস, অর্থাৎ যে কাস্টের মধ্যে যে অসমানতা। কিভাবে? এই আমাদের ইন্ডিয়া এখানে কি বলেছে যে কাস্ট সিস্টেম ইজ স্পেশাল টু ইন্ডিয়া, তাই না। ইন্ডিয়াতে হচ্ছে কাস্ট সিস্টেমটা একটা স্পেশাল ফর্ম আছে। কেন? কারণ আমাদের দেখো অন্যান্য দেশে তুমি যদি যাও তাহলে দেখবে সেখানে কিন্তু অত কাস্ট এসটি এসসি ওবিসি এই সমস্ত কিছু নেই, খুব কম ইয়েতেই রয়েছে। মানে ইন্ডিয়াতে দেখবে যে বিভিন্ন ধরনের কাস্ট কিন্তু এর মধ্যে ইনক্লুডেড রয়েছে, ঠিক আছে, তো মাথা খারাপ হয়ে যাবে শুনলে। কিন্তু তাহলেও কি আমরা উইদিন এ নেশনের মধ্যে কি আমরা সবাই কিন্তু মিলেমিশে কিন্তু রয়েছি, তাই তো। কিন্তু এই তার মধ্যেও কিছু কাস্ট ইনইকুয়ালিটিস আছে। এবার এই কাস্ট ইনইকুয়ালিটিসটা আস্তে আস্তে কি হচ্ছে একটা মানে এক্সট্রিম ফর্ম যে আমাদের সমাজে যখন মানে রূপ নেয়, তারই কিছু প্রতিফলন এখানে দেখানো আছে আমাদের সিস্টেমে। অর্থাৎ কাস্ট মানে যে ইনইকুয়ালিটিস যখন কি নেবে, কি বললাম যে এক্সট্রিম ফর্ম যখন নেবে, এক্সট্রিম ফর্ম, অর্থাৎ এক্সট্রিম ফর্ম নিলে এই জিনিসগুলো কিন্তু ঘটে। কি ঘটবে দেখো, প্রথমে বলে যে কাস্ট সিস্টেম ইজ স্পেশাল টু ইন্ডিয়া, তাই না। কেন ইন্ডিয়া তার নিচে দেখো মানে বর্ণনা করা আছে। দ্বিতীয় বলছে অল সোসাইটিজ হ্যাভ সাম কাইন্ডস অফ সোশ্যাল ইনইকুয়ালিটিস, অর্থাৎ প্রত্যেকটা সোসাইটিতেই কি রয়েছে সাম মানে কিছু ধরনের একটা সোশ্যাল একটা ইনইকুয়ালিটিস অসমানতা কিন্তু প্রত্যেকটা ইয়েতেই রয়েছে। সমাজ মানে কাস্টের জাতির মধ্যেই রয়েছে সোসাইটিতে, তাই না। একটা সোসাইটিতে বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকে, তো সবাই তো সমানভাবে কি হয় না, ন্যায় বিচার তো পায় না, সবারই ক্ষেত্রে তো সমান ব্যবহার করা যায় না। কেউ কেউ কিছু জিনিস থেকে তো কিছু সে তো ডিপ্রাইভও হয়, বিশেষ করে সমাজের নিম্ন সম্প্রদায়ের লোকেরা। দ্বিতীয় বলছে অ্যান্ড সাম ফর্ম অফ ডিভিশন লেবার। ডিভিশন লেবারটা কি, কিছু কিছু কাজ আছে সেইগুলো এক ধরনের লেবার দায়িত্ব সেটা করে আসছে, সেটা হিসাবে ধরা হয়। যেমন সাপোজ ধরো যদি আমি যদি চুল কাটার কথা বলি, অর্থাৎ নাপিত বারবার, তো নাপিত গ্রাম বাংলায় কি হয় যে নাপিত মানে তার বাবাও নাপিত ছিল, দেখা যাচ্ছে তার ছেলেও কিন্তু নাপিত রয়েছে, তাই না। অর্থাৎ এই যে সিস্টেমটা, চুল কাটা সিস্টেমটা, এটা কি বংশ হেরিডিটিক্যালি কিন্তু একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে চেঞ্জ হচ্ছে। কিন্তু তুমি যদি বারবার যেটা তুমি অ্যাজ এ প্রফেশন হিসাবে যদি নাও, তুমি যদি শহরে যাও, ঠিক আছে, কিন্তু সেখানে সেই জিনিসটা কিন্তু এতটা নেই। গ্রাম বাংলাতে কিন্তু এই কাস্ট সিস্টেম এবং তার এই কাস্টের বেসিসে যে ওয়ার্কের ডিভিশন, এটাই কিন্তু বেশি রয়েছে। তারপরে কি বলছে দ্য মোস্ট সোসাইটিস ইন মোস্ট সোসাইটিস অকুপেশন আর পাস্ট ফ্রম, যেটা বললাম, ঠিক আছে, জেনারেশন টু অ্যানাদার জেনারেশন, অর্থাৎ যে কবলার যে মুচি, যে সে জুতো সেলাই করে, দেখবে তার ছেলেও কিন্তু ওটা কি বলেছে, ও তো মুচির ছেলে, তাই না, ও সে কিন্তু ওই তার ছেলেও কিন্তু সেই একই কাজটা করতে মানে করে। আবার নাপিতের কথাও বললাম, ঠিক আছে, আরো যে সমস্ত যে সাফাই কর্মী যে পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজ, ল্যাট্রিন পরিষ্কার জন্য কাজগুলো করে, যে ডোম যাকে বলা হয়, তারাও কিন্তু জেনারেশন টু জেনারেশন এই জিনিসগুলোই করে থাকে। কিন্তু ব্যাপারটা হলো কাজ তো সবই সমান, ঠিক আছে। এই যে লোয়ার সম্প্রদায়ের কাজগুলোকে কি যেন
আমরা প্রথমেই পড়েছিলাম যে গান্ধীজি তাদেরকে মানে সমাজের মানে মূল স্রোতে নিয়ে আসার জন্য কি করে আমরা পড়েছিলাম না, যে তাদেরকে হরিজন বলতো, এবং সে নিজেও কিন্তু ল্যাট্রিন পরিষ্কার করেছিল। কিসের জন্য? তার ওয়ার্কের ডিগনিটিটাকে বোঝানোর জন্য, যে তার ওয়ার্কের ডিগনিটি কতটা, সেই জন্য। এবং ইটস ক্রিয়েটস হেরিডিটি অকুপেশনাল ডিভিশন অ্যান্ড ওয়াজ স্যাংশনড বাই দ্য রিচুয়ালস। এটাই হচ্ছে একটা সমাজে সব থেকে একটা খুব একটা বাজে জিনিস। কেন? এই যে বংশ পরম্পরায় কাজ, নাপিতের ছেলে নাপিত, ঠিক আছে, তো সেখানে দেখা গেল যে নাপিতের ছেলে কি করলো, যে পড়াশোনা করে হয়তো কোনো একটা ভালো পোস্টে চাকরি করছে, কেন একটা বড় অফিসার হলো, কোনো একটা ডোমের ছেলে দেখা গেল যে কোনো বড় একটা অফিসার হলো, তাই না? কিন্তু সে কিন্তু কি হচ্ছে, সে যতই বড় অফিসার হোক তার পেছনে একটা স্ট্যাগ লেগে থাকে, এ তো ছোট জাতির, ঠিক আছে। সুতরাং ছোট জাতি মানে তাকে স্যাংশন করা হয় কি জন্য? রিচুয়ালস, অর্থাৎ তাকে ছোঁয়া যাবে না, ঠিক আছে। অর্থাৎ সে কিন্তু একটা উপর আপার পোস্টে পৌঁছেও কিন্তু তাকেও কিন্তু একটা ভেদাভেদের একটা শিকার হতে হয়, ঠিক আছে। সেটা কে করেছে? সমাজের আপার কাস্টের লোকেরা, সেই সিস্টেমটাতে ফেস করতে হয়। আর কি হচ্ছে, ম্যারিড উইদিন দ্য কাস্ট গ্রুপস, অর্থাৎ নিজেদের যে নিচু জাতি বা যেমনই জাতি হোক তাদের মধ্যেই কিন্তু ম্যারেজটা তাদের গ্রুপের লোকেদের মধ্যেই কিন্তু করে থাকে। দেখা গেল যে অন্য কোনো সম্প্রদায়ের আপার কাস্টের লোক নিচু জাতিদের কোনো মেয়েকে বিয়ে করলো, তো দেখা যাচ্ছে বা ছেলে মেয়েকে বিয়ে করলো বা মেয়ে ছেলেকে বিয়ে করলো, তো ব্যাপারটা হয়ে যাচ্ছে তখন দেখা সমাজ থেকে সোশ্যালি তাকে বয়কট করা হয়, বহিষ্কার করা হয়। এই ব্যাপারগুলো গ্রামে কিন্তু বেশি আছে এখনকার দিনে। তারপর দেখো, এবং ডিড নট ইট উইথ দ্য মেম্বার্স উইথ দ্য আদার কাস্ট গ্রুপ, অর্থাৎ আদার কাস্ট গ্রুপ মানে এই যে সমস্ত নিচু জাতের যে সমস্ত লোকগুলো রয়েছে, তো তাদের সঙ্গে কি হয়, তারা এক জায়গাতে কিন্তু বসে কিন্তু খাওয়াটাও পর্যন্ত তারা পাপ মনে করে, যে কি মনে করে, যে এদের সাথে খেলে হয়তো আমাদের ধর্ম চলে যাবে, জাত চলে যাবে। তো এই সমস্ত জিনিসগুলো, এই কাস্ট যে ডিভিশন, অর্থাৎ এই কাস্টের যে এক্সট্রিম ফর্ম আমাদের সোসাইটিতে এই পার্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এইগুলো তো প্রবলেম, তাহলে প্রবলেম হলে তার সমস্যার সমাধানও থাকবে। তাহলে এবার এই যে সোশ্যাল ইনইকুয়ালিটিস, এই সোশ্যাল ইনইকুয়ালিটিস এর প্রতিকারটা কি, তাই তো? এই কারণ একটা সমাজে কি হয়, কারণ ধনী গরিব তারপর বিভিন্ন ধরনের সমাজের লোক নিয়ে কিন্তু উপর আপার কাস্ট লোয়ার কাস্ট এই নিয়ে কিন্তু আমাদের সমাজ কিন্তু গঠিত। সুতরাং সেই সমাজে যদি ভেদাভেদ থাকে, বিভাজন থাকে, তাহলে কিন্তু সেই সমাজ কিন্তু পিসফুলি কিন্তু ফর্ম হতে পারে না, সেই সমাজে শান্তি থাকতে পারে না। কোনো এক সবসময় একটা টেনশন, একটা মনে হবে একটা গোষ্ঠী সবসময় লোয়ার কাস্টটা কি ভাববে, যে আমাদের কি আপার কাস্টটা আমাদের কি সবসময় সাপ্রেস করছে। তো সুতরাং এই জিনিসটাকে ইরাডিকেট করার জন্য, রিডাকশনের জন্য কি করলো, যে কি বলেছে দেখো, এখানে প্রথমে বলেছে কাস্ট সিস্টেম ওয়াজ বেসড অন এক্সক্লুশন এন্ড দ্য ডিসক্রিমিনেশন এগেইনস্ট দ্য আউটকাস্ট গ্রুপ। তার মানে কি, অর্থাৎ আমাদের এই যে সমাজে এই যে কাস্ট সিস্টেমটা, এটা কিন্তু রিসেন্টলি নেই, এটা কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে। কিন্তু এনসিয়েন্ট টাইম থেকে কি ছিল, আমাদের সমাজটা ডিভাইডেড, এই কাস্ট সিস্টেমটা ডিভাইডেড কিসে ছিল, অন দ্য বেসিস অফ দেয়ার ওয়ার্ক, দেয়ার অকুপেশন। অর্থাৎ কেউ পুজো পাঠ করলে সে ব্রাহ্মণ ছিল, কেউ হয়তো যুদ্ধ করলে সে ক্ষত্রিয় ছিল, তাই না? কেউ হয়তো তোমার এই যে পরিষ্কার এই সমস্ত ব্যাপারগুলো করলে সে কি ছিল, শূদ্র ছিল, এবং যে ব্যবসা বাণিজ্যের সঙ্গে এনগেজ ছিল সে কিন্তু বৈশ্য ছিল। কিন্তু তারপর কি হলো, তাদের এই যে কাজকর্মগুলো তাদের কাস্টের সাথে জুড়ে গেল, এটাই হচ্ছে প্রবলেম, তাই না? অর্থাৎ যে চুল কাটছিল সে কিন্তু সে নাপিত, তো এই নাপিতের ব্যাপারটা সে হেরিডিটিক্যালি কিন্তু সে তার ছেলে তার ছেলে তার ছেলে সেটা কিন্তু বাই প্রফেশন সেটা কিন্তু চেঞ্জ হতে লাগলো, তাই না? এই হেরিডিটিক্যালি এই জিনিসটা কিন্তু হতে লাগলো। তো সুতরাং এর ফলে কি হলো, যে যেটা বললাম, ধরো তোমাদের সমাজের যে পরিষ্কার পরিচ্ছন্ন করো ময়লা এই সমস্ত যে মানে যে পরিষ্কার আমার সোসাইটিকে পরিষ্কার রাখে, ডোম মেথড যাকে বলি, তাদেরকে সাধারণত কেউ কিন্তু সমাজের বাড়িতে ঢুকে এক গ্লাস জল পর্যন্ত কেউ দেয় না, কারণ এখনো পর্যন্ত তাদেরকে সমাজের একদম নিম্ন শ্রেণীর মানুষ হিসেবে মানা হয়, যে তাদেরকে তারা বাড়িতে ঢুকলেই হয়তো দেখা যায় যে কি বলে, যে আমাদের ধর্ম নষ্ট হয়ে গেল। তো এই জিনিসগুলো তো যদি সমাজে থাকে তাহলে একটা তো পিসফুলি সমাজ কিন্তু গঠন করা যাবে না, এবং এটা তো অ্যাকচুয়ালি সেই জিনিসটা তো খারাপ। তো সুতরাং আমাদের যে সমস্ত লিডারদের ছিল আগে, যে পলিটিক্যাল লিডাররা, তারা কিন্তু এই জিনিসটা কাজ করার জন্য তারা কিন্তু যথেষ্ট ভাবে কিন্তু তারা চেষ্টা করেছিলেন। সেই জন্য কি বলেছে দেখো, এই সমস্ত জিনিসগুলো থেকে তার ফলে কি হলো, আমাদের একটা বিশেষ একটা ইনহিউম্যান একটা প্র্যাকটিস যেটা স্টার্ট হলো, আনটাচেবিলিটি, ছোঁয়াছুত, অর্থাৎ ছোঁয়া যাবে না। এটা একটা কেন একটা ইনহিউম্যান প্র্যাকটিস, একটা অমানবিক একটা
সিস্টেমে আমাদের সমাজে কিন্তু ক্রিয়েট হয়ে গেল আনটাচেবিলিটি। তার ফলে কি করলো, এই জিনিসটাকে দূর করার জন্য দেখো, দিস ইজ হোয়াই দ্য পলিটিক্যাল লিডার্স অ্যান্ড দ্য সোশ্যাল রিফর্মার্স লাইক কে জ্যোতিবা ফুলে, গান্ধীজি, বি.আর. আম্বেদকর, পেরিয়ার রামাস্বামী নাইকার অ্যাডভোকেটেড অ্যান্ড ওয়ার্ক টু এস্টাবলিশ এ সোসাইটি। তারা কি চেয়েছিল, তারা একটা সোসাইটি এস্টাবলিশ করেছিল কি, ইন হুইচ, যেখানে কি থাকবে না, কাস্ট ইনইকুয়ালিটিস আর অ্যাবসেন্ট। এই যে কাস্ট ইনইকুয়ালিটিস থাকবে না, যেখানে কোনো জাতিগত ভেদাভেদ থাকবে না। জাতিগত এটা বুঝতে হবে, জাতিগত ভেদাভেদটা ঠিক আছে, কিন্তু সেই তার কাজের উপর বেস করে যখন তার একটা ওয়ার্ক এর উপর বেস করে তাকে সেটা তার পিছনে যে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এই জিনিসটাই কিন্তু সমাজের খারাপ জিনিস, তাই তো। সুতরাং এনারা কিন্তু এই সমাজ থেকে কিভাবে এই ভেদাভেদটাকে দূর করা যায় তার জন্যই কিন্তু তারা কিন্তু কাজ করেছিলেন। এই যে কাস্ট যে সিস্টেমটা আমাদের সমাজের একটা যে ব্যাড ইম্প্যাক্ট যে একটা তার আমরা দেখলাম, এবার এটাকে দূর কিভাবে আমরা করব, তা এটাকে দূর করার জন্য কিন্তু এই মেজার্স গুলো আমাদের কনসিডার করতে হবে। দেখো প্রথমে কি বলেছে, আমাদের লেখা রয়েছে যে কাস্ট সিস্টেম ইন মডার্ন ইন্ডিয়া আন্ডারগন চেঞ্জেস। এবার কি কি চেঞ্জেস তোমার এই কাস্ট সিস্টেমে আসছে, এক হচ্ছে কি ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ যখন আমার ইকোনমিক আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ আজকে যে নাপিত বা যে বারবার, তার যখন ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, সে যখন কি করবে, দেখা গেল তার ছেলেও যখন চাকরি বাকরি পেলো বা সে আরো কোনো সার্ভিসের মধ্যে এনগেজ হলো, সে তার প্রফেশনটাকে আরো দেখা গেল হাই কি গেল যে কোয়ালিটিতে নিয়ে গেল, তাহলে কি হলো, তার ইনকামটা, সোর্স অফ ইনকামটা বাড়ছে। শুধু বারবার নয়, যে কোনো কাস্টের লোকেদের ক্ষেত্রে যখন ইকোনমিকটা যখন ডেভেলপমেন্ট হবে, তখন কি হবে, তার কিন্তু তার সোসাইটিতে অটোমেটিক্যালি কিন্তু একটা চেঞ্জেস আমাদের আসবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে লার্জ স্কেল আরবানাইজেশন, অর্থাৎ আরবানাইজেশন মানে শহরীকরণ। অর্থাৎ শহর কি, শহরে তো একটা শহর গড়ে উঠতে গেলে সেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকের দরকার, তাই না। তোমার ডাক্তার থেকে আরম্ভ করে, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে, ব্যাংকার থেকে আরম্ভ করে, যারা ব্যবসা বাণিজ্য করে সেখানে, তাছাড়া শহর যারা পরিষ্কার রাখে, সাফাই কর্মী থেকে আরম্ভ করে, মিল্কম্যান থেকে অর্থাৎ ঘোষ যে কোনো গোয়ালায় থেকে আরম্ভ করে, ওয়াশার থেকে আরম্ভ করে, প্রত্যেকটা লোক নিয়ে কিন্তু যখন শহরে কিন্তু তাদের দরকার। অর্থাৎ গ্রামে আমরা যাকে কি হয়েছিলাম, যার সাথে আমরা খাচ্ছিলাম না, বসছিলাম না, উঠছিলাম না, কিন্তু শহরে কিন্তু সেই জিনিসটা করবে না, হবে না, সেই আনটাচেবিলিটিটা শহরে অতটা নেই। কারণ কি, যে শহরে দেখবে যে ওয়াশারম্যান, সে তো তোমার বাড়ির কাপড় নিয়ে গিয়ে সে তো ধুয়ে ওয়াশ করে আবার তোমাকে দিয়ে যায়, তো তার সঙ্গে তো আনটাচেবিলিটির কোনো ব্যাপার নেই, আছে কি, তো নেই। তো সেই আস্তে আস্তে যখন শহরীকরণ হবে, যত লার্জ স্কেলে যখন আরবানাইজেশন হবে, এই তোমাদের যে ছোঁয়াছুত যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও আস্তে আস্তে কিন্তু আমাদের ইরাডিকেট হবে। তার সাথে সাথে কি হচ্ছে, গ্রোথ রেট অফ লিটারেসি অ্যান্ড এডুকেশন, অর্থাৎ এই ছোঁয়াছুত ব্যাপারটা কিন্তু এনসিয়েন্ট ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ব্যাপক পরিমাণে ছিল। কারণ তখন লোকের ধরো কি ছিল, যে লিটারেসি রেটও কম ছিল, যে দেশের হাফ লোক তখন কিন্তু ইলিটারেট ছিল। কিন্তু এখন আস্তে আস্তে যত শিক্ষার আলো যখন জ্বলে উঠবে, অর্থাৎ মানুষের জ্ঞানের মাধ্যমে তখন বুঝতে পারবে, ঠিক আছে। কারণ জ্ঞান না থাকলে কিন্তু সেই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড মানে তাদের পক্ষে বোঝার, বেসিক্যালি লজিক্যালি বোঝার কিন্তু মানে সামর্থ্য কিন্তু সাধারণ পাবলিকের বা সাধারণ লোকের থাকবে না। যখন সে বিদ্যা বুদ্ধি যখন হবে, সে যখন বুঝতে পারবে, সে যখন লিটারেট হবে, তখন সে বুঝতে পারবে হ্যাঁ এই যে আনটাচেবিলিটি ব্যাপারটা, এটা কিন্তু একটা সত্যি করে এটা একটা ন্যাচারাল সিন, অর্থাৎ একটা সত্যি কথা এটা একটা পাপ, এটা করা কিন্তু এটা কোনো মানেই হয় না, ঠিক আছে, কারণ আমরা সবাই সমান। দ্বিতীয় হচ্ছে অকুপেশনাল মোবিলিটি, অর্থাৎ অকুপেশনাল মোবিলিটি মানে অর্থাৎ যে যার ফিল্ডে কাজ করছিল, ঠিক আছে, সেই ফিল্ড থেকে সে যখন আরো অন্য ফিল্ডে যাচ্ছে, ঠিক যেমন আমি প্রথমে বারবার বললাম যে একজন নাপিতের ছেলে কি করছে, সে চুল কাটছে, তো নাপিতের ছেলে যখন চুল কেটে, সে দেখা গেল সে তার যে হেরিডিটেরিক্যালি যে প্রফেশন যে হেয়ার কাটিং, সেটা থেকে সে কিছু একটা অন্য কিছু করলো, তার ছেলে হয়তো অন্য একটা কোনো ব্যবসা করলো, ঠিক আছে, বা সে হয়তো অন্য কোনো একটা ব্যবসার মধ্যে এনগেজ থাকলো। তো ব্যবসা করতে গেলে তো র মেটেরিয়াল বা মানে ফিনিশ প্রোডাক্ট এদিক ওদিক তো করতেই হবে, সেখানে তো মানে সেখানে ছোঁয়াছুতের ব্যাপার থাকলে তো হবে না। অর্থাৎ এই অকুপেশনাল মানে মোবিলিটি যত বাড়বে, তত কি হবে, এই
যে তোমার যে কাস্ট যে সিস্টেম, যে আনটাচেবিলিটি ব্যাপারটা কিন্তু ততটাই কিন্তু ইরাডিকেট হবে। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে উইকেনিং দ্য পজিশন অফ দ্য ল্যান্ডলর্ড ইন দ্য ভিলেজ। আগেকার দিনে ল্যান্ডলর্ড, ভিলেজ মানে কি, এক জমিদার, ঠিক আছে, তার বিশাল একটা ব্যাপার ছিল। এবার এই আস্তে 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 এই কাস্ট সিস্টেমের মাধ্যমে তারও পজিশনটা কিন্তু কি হবে, ব্রেকডাউন করবে, এবং তা কি হবে, দ্য ওল্ড নেশনস কাস্ট হায়ারার্কি। আচ্ছা, পুরো মানে পুরনো সমাজের আমাদের ইন্ডিয়ার যে কাস্ট সিস্টেম হায়ারার্কিটা যেটা ছিল সেটা কি, আর আস্তে আস্তে এবার কি হচ্ছে, ব্রেকিং ডাউন, আস্তে আস্তে ভেঙে আসছে। অটোমেন্ট, তার সাথে সাথে লিটারেসি, এই সমস্ত, এবং তার সাথে সাথে এই যে মানে প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু কি দেখলাম, যে আমাদের রিসেন্ট ইন্ডিয়াতে, আমাদের তার প্রেজেন্ট ইন্ডিয়াতে এই যে কাস্ট সিস্টেমটা, এটা কিন্তু অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে আগেকার যে ওল্ড যে হায়ারার্কি ছিল তার থেকে। কিন্তু এখনো কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখনো কিন্তু কমপ্লিটলি এটা চেঞ্জ হয়নি। বেসিক্যালি টাউন অর্থাৎ শহরের দিকে হয়তো একটু ছোঁয়াছুত কমেছে, কিন্তু গ্রামের দিকে কিন্তু এখনো এটা অনেকটাই বিদ্যমান। সেজন্য কি বলছে, ইট কাস্ট হ্যাজ নট ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম কন্টেম্পোরারি ইন্ডিয়া, অর্থাৎ সমসাময়িক যে ভারত, সেই ভারতে কিন্তু এখনো কাস্ট সিস্টেমটা সম্পূর্ণ এলিমিনেট হয়নি। কেন? দেখো, সাম অফ ওল্ডার মানে অ্যাসপেক্ট অফ দ্য কাস্ট হ্যাভ প্র্যাকটিস, অর্থাৎ এখনো কিন্তু পুরনো যে সমস্ত জিনিসগুলো রয়েছে, অর্থাৎ ওল্ডার অ্যাসপেক্ট অফ সমাজের যে ব্যবস্থাগুলো রয়েছে কাস্ট রিলেটেড, সেগুলো কিন্তু এখনো কিন্তু প্র্যাকটিস করা হয়। ঠিক আছে। ইভেন যদি আমি বলি, এখনো দেখবি গ্রাম বাংলায় যদি কোনো মুসলিম, যদি কোনো হিন্দুর বাড়ি যায়, ঠিক আছে, তাহলে কিন্তু এখনো সে যদি তোমার বাড়িতে চাও খায়, তাহলে তার কাপটাকেও কিন্তু তোমাদেরকে বাড়ির ছেলেদেরকে ধুতে হয়, মেয়েরা এখনো পর্যন্ত টাচ করে না। আবার দেখা গেল সেই মুসলিমই যদি আবার দেখা গেল যে ইকোনমিক্যালি হয়তো বিশাল প্রসপারাস, ধরে নাও শাহরুখ খান তোমার বাড়ি এসছে, সেও তো মুসলিম, তাহলে কি করবে, তার সঙ্গে তুমি দাঁড়িয়ে কিন্তু সেলফি তুলবে। তাহলে এখানে চেঞ্জেসটা কি এসছে, যদি সত্যি যদি আমাদের ছোঁয়াছুতটা যদি থাকতো, তাহলে তো দুটো ক্ষেত্রে একই, তাই না? কিন্তু তাহলে এখানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে স্ট্যাটাস, তাই না? সেই জন্য আগের ভিডিওতে আমরা কি করলাম, যখন আমার ইকোনমিক স্টেবিলিটি আসবে, যখন আমার ইকোনমিক্যালি তারা ইমপ্রুভ করবে, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু ছোঁয়াছুতটা কিন্তু চলে যাবে, তাই না? ঠিক যেমন আমরা সেম সিচুয়েশন, যদি কোনো দেখা গেল যে কোনো এসটি বা এসসি সম্প্রদায়ের লোক এমএলএ এমপি মিনিস্টার হয়েছে, তাই না? কোনো এসটি সম্প্রদায়ের লোক বাড়িতে এলেও দেখা গেলো আপার কাস্ট লোক তাকে কিন্তু টাচ করবে না, আনটাচেবল। তাহলে কি করবে, কিন্তু সে যখন তোমার বাড়িতে আসবে সেই মিনিস্টার, তখন কিন্তু তুমি খুব একদম গলায় ফুলের মালা পরিয়ে, তাকে কপালে চন্দনের টিকা পরিয়ে তাকে কিন্তু কি করবে, ওয়েলকাম করবে। তাহলে বোঝা যাচ্ছে যে সিস্টেমটা কি আমাদের মানে দ্বিচারিতা। তাহলে অ্যাকচুয়ালি এই কিছু কিছু যে ওল্ড আসপেক্ট কিন্তু গ্রাম বাংলায় সেই জিনিসটা কিন্তু এখনো প্র্যাকটিস করা হয়, শহরে যেটা কমে গেছে। ইভেন নাও মোস্ট পিপল ম্যারি উইদিন দেয়ার ওন কাস্ট। এখন দেখবে কি করছে, যে যদি মানে নিজেদের গোত্রের মধ্যে, নিজেদের জাতির মধ্যে এখনো কিন্তু এই বিবাহ প্রচলনটা কিন্তু এখনো রয়েছে। অন্য জাতিতে বিয়ে করলে, আরে ও তো ওই জাতি, তোর থেকে নিচু জাতির মেয়ে, তাই না, বা নিচু জাতির ছেলেকে বিয়ে করেছে, এরকম একটা কথা কানাঘুষো কিন্তু এখনো কিন্তু শোনা যায়। অর্থাৎ এখনো কিন্তু বিয়ে শাদীর সময় আমরা চেষ্টা করা হয় যে আমি যেই জাতের বা আমি যেই কাস্টের বা মেয়েটা যে কাস্টের, সে তাকে সেই কাস্টেরই ছেলে খোয়া মানে পাওয়ার চেষ্টা করে। তো এই জিনিসগুলো এখনো রয়েছে। আর দ্বিতীয় বলছে আনটাচেবিলিটি হ্যাজ নট এন্ডেড, অর্থাৎ এখনো কিন্তু শেষ হয়নি কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। সেটা উপরের দুটো আসপেক্ট থেকে আমরা দেখতে পেলাম, এখনো কিন্তু যায়নি। কিন্তু কি হয়েছে, ডেসপাইট কনস্টিটিউশনাল প্রভিশন, অর্থাৎ কনস্টিটিউশনাল, আমাদের কনস্টিটিউশন অলরেডি বলে দিয়েছে যে আর্টিকেল কত, আর্টিকেল 21 ওয়াইজ কিন্তু আনটাচেবিলিটি একটা কিন্তু পানিশমেন্ট। কেউ যদি আনটাচেবিলিটি কিন্তু প্র্যাকটিস করে, কিন্তু সে কিন্তু ভারতের কনস্টিটিউশন ওয়াইজ, সংবিধান অনুযায়ী সে হচ্ছে দণ্ডনীয় অপরাধ, সেটা একটা। কিন্তু সেটা কিন্তু মানা হয়েছে, সেটা কিন্তু এখনো কিন্তু মানা হয়নি। সেটা কিন্তু সেই জন্য এখনো বলেছে স্টিল কাস্ট হ্যাজ নট ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য কন্টেম্পোরারি ইন্ডিয়া। ঠিক এই জিনিসগুলো কিন্তু এখনো প্র্যাকটিস হচ্ছে। আমরা আশা করব যত দিন এগোবে, যত এডুকেট হবে সমাজ, তত কিন্তু আস্তে 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 এই জিনিসগুলো কিন্তু ইরাডিকেট হয়ে যাবে। মানে এই চ্যাপ্টার সব থেকে মোস্ট সিগনিফিকেন্ট যে পার্ট, সেটা নিয়ে কিন্তু আমরা এবার আলোচনা করব।
ঠিক আছে, এখানে এরপর দুটো পার্ট তোমাদের রয়েছে, একটা হচ্ছে কাস্ট ইন পলিটিক্স, অর্থাৎ কাস্ট ইন পলিটিক্স আর পলিটিক্স ইন কাস্ট। এই দুটো জিনিস, অর্থাৎ কাস্ট ইন পলিটিক্স আর পলিটিক্স ইন কাস্ট। মিনিং কি? অর্থাৎ পলিটিক্সে কাস্টের রোল কি, অর্থাৎ পলিটিক্স অর্থাৎ কাস্ট কিভাবে পলিটিক্সকে ডিটারমাইন করে, আর দ্বিতীয় হচ্ছে পলিটিক্স ইন কাস্ট, তার মানে হচ্ছে কাস্টের মধ্যে কিভাবে পলিটিক্স হয় সেই নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে প্রথম এই পার্টটা নিয়ে আলোচনা করব, দ্য কাস্ট ইন পলিটিক্স, অর্থাৎ পলিটিক্সে আমাদের কাস্টের কি রোল। দেখো এখানে বইটা তোমাদের বইয়ে আছে, দেখো এখানে আমরা বই থেকেই করব। কি বলেছে দেখো, when parties choose candidates in election, they keep in mind the caste composition of the electorate and nominate candidates from different castes so as to muster necessary support to win election. And when governments form, political parties usually take care that representatives of the different castes and the tribes and find a place in it. তার মানে কি, অর্থাৎ যখন পলিটিক্যাল ইলেকশন পারপাসে যখন তোমার এই পলিটিক্স অর্থাৎ মানে কি বলবো ইলেকশন হয়, তো ইলেকশনে কি হয় তখন মাথায় রাখা হয় যে ওই যে ইলেক্টোরেট, ওই যে রিজিয়নটাতে, ওই রিজিয়নে তোমার কোন কাস্টের লোক কিন্তু ডমিনেন্সি বেশি রয়েছে, তাই তো, এবং সেই কাস্টের লোককেই তখন কিন্তু সেই রিজিয়নে টিকিট তোমার দেওয়া হয়। এবং যখন গভর্নমেন্ট যখন তারা জিতে যায় তখন কি হয়, তখন এই এসসি বলো ওবিসি বলো যে কাস্টের লোক সেখানে ইনভলভ, সেখানে জিতে গেছে, তখন তারা কিন্তু ডাইরেক্টলি একটা পলিসি মেকিং একটা রোল প্লে করে, তাই না, সেটাই বলেছে, এবং ডাইরেক্টলি কাস্ট ফাইন্ড দেয়ার ওন প্লেস। দ্বিতীয় হচ্ছে তারপরে দেখো, political parties and candidates in elections make appeals to caste sentiment to muster support. এটা কি, অর্থাৎ ওই রিজিয়নে যে সমস্ত লোয়ার কাস্ট বা পিছিয়ে পড়া জাতি যে সমস্ত রয়েছে তাদের যে রিপ্রেজেন্টেটিভ থাকে, তারা একটা কি করে, যে একটা ইমোশনাল একটা বলা যায় গেম খেলে। কি গেম, যে আমি তোমাদের, ঠিক আছে, পিছিয়ে পড়া জাতি, আমি তোমাদের লিডার, আমাকে তোমরা ভোট দাও, ঠিক আছে, আমি তোমাদের কি করব, আমি তোমাদের যে সমস্ত অভাব অভিযোগ আছে, তোমাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে, সেইগুলো আমি যদি জিতি ভোটে, তাহলে কি করব, সেগুলোকে তোমাদেরকে দূর করার আমরা চেষ্টা করব। তো লোকেরা এই সেন্টিমেন্ট গুলোকে কাজে লাগিয়ে, যেটা আমাদের ভারতের রাজনীতিতে আমরা হামেশাই হয়ে থাকে, তো সেই জিনিসগুলো এটা হয়। আর কি করছে, সাম পলিটিক্যাল পার্টিজ আর নোন ফর টু ফেভার সাম কাস্ট অ্যান্ড অ্যাজ সিন অ্যাজ দেয়ার রিপ্রেজেন্টেটিভ। তাছাড়াও কিছু পলিটিক্যাল পার্টি আছে যেগুলোকে কি হয়, যে কোনো কাস্টকে তারা ফেভার করে হিসাবে তাদের একটা স্টিগমা একটা লেগেই থাকে। যদি বলি, আমরা এটা কোনো পলিটিক্যাল ইস্যু নয়, এটা আমি বোঝানোর জন্য বলছি। যদি বলি টিএমসি, তো টিএমসি বললে কি করবে, তো টিএমসি বলবে সাধারণত মুসলিম সাপোর্ট পার্টি। বিজেপি বললে কি বলবে, বিজেপি বলবে সমাজে আপার কাস্ট লোকরা থাকে, অর্থাৎ ব্রাহ্মণ সম্প্রদায় যদি বলে থাকো, অর্থাৎ হিন্দুত্ববাদের পার্টি। উত্তরপ্রদেশে যদি যাও, দলিতদের জন্য কি, অর্থাৎ মায়াবতী বহুজন সমাজবাদী পার্টি। আবার উত্তরপ্রদেশে আর একটা পার্টি রয়েছে দলিতদের জন্য, সরি মায়াবতীর পার্টি, এবং তোমার সমাজবাদী পার্টি রয়েছে কে, অখিলেশ যাদবের, অর্থাৎ যাদবদের, জেনে সমাজবাদী পার্টি মানে হচ্ছে যাদবদের কি করবে, এটা যাদবদের পার্টি। এই একটা সিচুয়েশন কিন্তু হয়েই থাকে। তারপরে কি বলছে, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ and the principle of one person one vote compel political leader to gear up to the task of mobilizing the কি হচ্ছে securing political support. আর তার সাথে it also brought in new consciousness among the people of the caste that their hitherto
অর্থাৎ ট্রিটেড অ্যাজ দ্য ইনফেরিয়ার অ্যান্ড লো। অর্থাৎ এখানে কি বলেছে, তাদের যে পলিটিক্যাল যে পার্টিগুলো আছে, ঠিক আছে, হিতার্থ কথাটা মানে হচ্ছে এই পর্যন্ত, যে এখানে কি হচ্ছে, একজন পার্সন ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে ধনী হোক, গরিব হোক, বড়লোক হোক, লোয়ার কাস্ট হোক, আপার কাস্ট হোক, সবার কিন্তু ভোটের ভ্যালু কিন্তু ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ওয়াইজ এক সেম, তাই না? তো সুতরাং এই যে জিনিসগুলো, তো এই পার্টিগুলো এখনো পর্যন্ত তাদের প্রতি যে মানে ইনজাস্টিস যেটা হয়ে আসছিল সেখানে কি বলছে, তখন তারা কি করতে, তাদের এদেরকে ব্রিং আপ করবে, এই জিনিসগুলো পলিটিক্যাল পার্টিতে বলা হয়। তো এই তিনটে জিনিস তো আমরা দেখলাম, ঠিক আছে। অর্থাৎ শুধু এই যে কাস্ট ইন পলিটিক্স, অর্থাৎ কাস্ট ইন পলিটিক্স এর মধ্যে এই তিনটে আসপেক্টই আমরা কি করে দিলাম, মানে ইন দা মানে বেসিস অফ ইলেকশন, ভোটে জেতার পারপাস। শুধু কি এটাই কি তাই যে এই যে কাস্ট, এটা কি শুধু ভোটের জন্যই? আরো কিছু, তার বাইরেও কিন্তু আরো কিছু কিন্তু এই জিনিসগুলো এই পলিটিক্যাল পার্টিগুলো ডিটারমাইন করে। পলিটিক্যাল পার্টি নয়, এই কাস্ট আমাদের পলিটিক্সে ডিটারমাইন করে, অর্থাৎ কাস্ট ইন পলিটিক্স। সেইগুলো কি দেখো, এখানে কি বলেছে, so no parliamentary constituency in the country has a clear majority of the single caste, so every candidate and party needs to win the confidence of more than one caste and community to win the election। তার মানে কি দেখো, একটা কনস্টিটিউয়েন্সিতে, অর্থাৎ কোনো একটা বিধানসভা হোক বা লোকসভা হোক বা যে কোনো একটা কোনো অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম হোক, তো এই রিজিয়নে যদি কোনো একটা ভোট হয়, তো সেই রিজিয়নে তো দেখা গেল যে সেই রিজিয়নে হয়তো যে এসটি সম্প্রদায়ের লোক বেশি রয়েছে, তো সুতরাং এসটি সম্প্রদায়ের লোক বেশি রয়েছে মানে কি অন্য সম্প্রদায়ের লোক নেই তা তো নেই, এবং শুধু এসটি সম্প্রদায়ের লোকরাই যে তাকে ভোট করবে তার তো কোনো মানে নেই। শুধু সরি, এসটি সম্প্রদায়ের লোকের ভোটের ইয়েতে যদি একটা এসটি লিডার এখানে দাঁড়িয়ে গেল, তো সুতরাং এসটি সম্প্রদায়ের ভোটের লোকেই কি তারা জিতে যাবে? এটা পসিবল? আরো তো লোক রয়েছে, আরো তো সম্প্রদায়ের লোক রয়েছে, সুতরাং এটাও কিন্তু একটা চিন্তার একটা, এটাও কিন্তু একটা মাথায় তাদের থাকে। দ্বিতীয় বলছে, নো পার্টি উইন্স ভোটস অল দ্য ভোটার্স অফ কাস্ট অ্যান্ড কমিউনিটি, অর্থাৎ শুধু কাস্ট অ্যান্ড কমিউনিটির উপর বেস করে কিন্তু কোনো পার্টি কিন্তু ভোট জিততে পারবে না, ইলেকশন জিততে পারবে না। কি তাহলে রাখবে, হোয়েন পিপল সে কাস্ট ইজ এ ভোট ব্যাংক, যখন কেউ বলে কাস্ট একটা ভোট ব্যাংকের, তখন কি অফ ওয়ান পার্টি ইজ ইউজুয়ালি মিনস দ্যাট, ভোট ব্যাংক মানে কি একটা কোনো বলে যে এই পার্টির এই জায়গাটায় যে এখানে ভোট ব্যাংক, এই সম্প্রদায়গুলো এই পার্টির ভোট ব্যাংক। তার মানেটা কি, তার মানে হচ্ছে দ্যাট দ্য লার্জ পোর্শন অফ দ্য ভোটার্স ফ্রম দ্যাট কাস্ট ভোট ফর দ্য দ্যাট পার্টি, অর্থাৎ তার মানে হচ্ছে ওই পার্টির ভোট ব্যাংক, এই পার্টির ভোট ব্যাংক এই রিজিয়নে, তার মানে হচ্ছে সেই রিজিয়নে সবাই নয়, তার কিছুটা একটা পোর্শন, অথচ দেখা যাচ্ছে মানে ম্যাক্সিমাম পোর্শন লোকেরাই কিন্তু সেই পার্টিকে কিন্তু সাপোর্ট করছে, সেই জন্য তাকে ভোট ব্যাংক বলা হয়। 3 নম্বর বলছে, মেনি পলিটিক্যাল পার্টিস মে put up candidates from the same caste, অর্থাৎ দেখা গেল যে একটা রিজিয়নে একটা ইলেকটোরেট, একটা রিজিয়ন দেখা গেল যে এসটি বা এসসি, দেখা গেল এসসি সম্প্রদায়ের লোক বা মুসলিম সম্প্রদায়ের লোক বেশি রয়েছে, তো দেখা গেল যে একটা সেই মানে বিধানসভা ক্ষেত্র হোক বা লোকসভা ক্ষেত্র হোক, তো সুতরাং তো একটা তো পার্টি নেই, সেখানে 3-4টে পার্টি কন্টেস্ট করছে, তো সবাই কি করবে, সবাই তো মুসলিম ক্যান্ডিডেটকে কি করবে, দাঁড় করাবে ইলেকশনে, ঠিক আছে। প্রত্যেকটা আলাদা আলাদা পার্টি কিন্তু তারা কিন্তু কি করবে, মুসলিম ক্যান্ডিডেট সেখানে দাঁড় করাচ্ছে, তো সেখানে কি হচ্ছে, সেখানে আর কি ডমিনেট দ্য ইলেকশন এন্ড দ্য পার্টিকুলার সাম ভোটার্স হ্যাভ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেটস ফ্রম দেয়ার কাস্ট while many and voters have no candidates of their caste। এবার দেখা গেল যে ওই রিজিয়নটা যেখানে হয়তো মুসলিম ক্যান্ডিডেট বেশি দাঁড়িয়েছে, তো সেখানে তো আরো 4জন পার্টি, 4টে হয়তো মুসলিম লিডার, তো সুতরাং সেই রিজিয়নটা আমি কি বললাম, তো সুতরাং শুধু মুসলিম যে থাকে তা তো নয়, আরো দেখা গেল যে আরো অন্যান্য সম্প্রদায়ের লোক সেখানে রয়েছে, তাহলে মুসলিম সম্প্রদায়ের লোকরা মুসলিম ক্যান্ডিডেটকে ভোট করবে, তাও আবার কি হচ্ছে, তাদের মধ্যে আবার ডিভিশন হয়ে যাচ্ছে, 3-4টে পার্টির ক্যান্ডিডেট রয়েছে, এবং আরো কিছু কিছু ক্যান্ডিডেট মানে ভোটার রয়েছে যারা মুসলিম নন মুসলিম, তারা কাকে ভোট করবে, তো সেই ব্যাপারটাও একটু তাদের মাথায় থাকে। তাহলে শুধু কিন্তু কাস্ট কিন্তু কি করতে পারছে না, শুধু ভোটে কিন্তু আমাদেরকে জেতাতে পারছে না, তার সাথে কি দরকার, হ্যাঁ কিন্তু কাস্টের একটা ইম্পর্টেন্ট রোল কিন্তু রয়েছে। তারপর দেখো বলেছে, দ্য রুলিং পার্টি
and the sitting MP or MLA frequently lose election in our country, তাই না? অর্থাৎ যে রুলিং পার্টির, অর্থাৎ যে ক্ষমতায় যে থাকে সেই ক্ষমতাসীন পার্টির মানে এমএলএ হোক বা সাংসদ হোক বা বিধায়ক হোক, মানে এমএলএ, তখন কি করে তারা কিন্তু প্রায় অফেনলি তারা ইলেকশন লুজ করে। কেন লুজ করে? দ্যাট কুড নট হ্যাভ হ্যাপেন ইফ all caste and communities were frozen in their political preferences। অর্থাৎ হ্যাঁ, কেন হেরে যাচ্ছে তাহলে? যদি তাদের পলিটিক্যাল আইডিওলজি শুধু কাস্টের উপর ভিত্তি করে যদি ভোটটা যদি হতো তাহলে কিন্তু তারা তো হারতো না। হারতো কি? কিন্তু তারা হেরে যাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে একজন মুসলিম ভোটার বা একজন হিন্দু ভোটার, ঠিক আছে, তো একজন হিন্দু ক্যান্ডিডেট যে একটা হিন্দু মানে ভোটারকে মানে ভোট করবে, ঠিক আছে, একজন হিন্দু ভোটার আছে একটা হিন্দু ক্যান্ডিডেটকে ভোট করবে, তার তো কোনো মান নেই। সে তো মুসলিম ক্যান্ডিডেটকেও ভোট করতে পারে, তার তো সেটা পার্সোনাল চয়েসের উপর নির্ভর করছে, তাই না? তাহলে এই জিনিসটা যদি হতো, যদি সবসময় কাস্টের উপর যদি ডমিনেন্সি থাকতো তাহলে কিন্তু এই লিডার গুলো কিন্তু তাদের মানে এই পলিটিক্সে তারা হেরে যেত না, অর্থাৎ নিজের কনস্টিটিউয়েন্সি তারা হারতো না, তারা কিন্তু বারবার ফ্রিকোয়েন্টলি তারা কিন্তু জিতে ফিরে আসতো যদি কাস্টের উপর সমস্ত সব জিনিসটা পলিটিক্সটা যদি নির্ভর করতো। হ্যাঁ, কিন্তু পলিটিক্সের মানে কাস্টের একটা রোল আছে, ঠিক আছে, যেগুলো আমরা ভোট ব্যাংক দেখলাম, ঠিক আছে, তারপরে আমরা দেখলাম যে কনস্টিটিউয়েন্সিতে যে সমস্ত কাস্টের মানে লোক বেশি রয়েছে, ভোটার বেশি রয়েছে, তারা কি করছে সেই ক্যান্ডিডেট সেই কাস্টের মানে ক্যান্ডিডেটকে সেখানে নমিনেশন দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে পলিটিক্সে। আমরা কি দেখলাম তাহলে? দেখলাম যে কাস্টের একটা পলিটিক্সের একটা রোল কিন্তু রয়েছে, তাই না? এবং এই যে রোল কিন্তু এই যে কাস্টই পলিটিক্সে সবকিছু নির্ধারণ করে কিন্তু তা নয়। আমরা দেখলাম যে কাস্টের একটা ডমিনেন্ট একটা রোল কিন্তু পলিটিক্সে একটা রয়েছে। এবার তাহলে আমরা দুটো সবগুলোই মানে কি রোল রয়েছে সেগুলো আসপেক্ট গুলো আমরা আলোচনা করলাম। এবার আমরা এট দ্য এন্ড আমরা কনক্লুশনে তাহলে কি বলতে পারি, তাই তো? তাহলে এবার কনক্লুশনে দেখো এখানে কি বলা আছে, আমরা বলতে পারি বই থেকে, দেখো, the voters have strong attachment to political parties which often stronger than their attachment to their caste or community। তার মানে কি? আগে আমরা কি দেখলাম যে কাস্টের লোকের ডমিনেন্সি যে রিজিয়নে বেশি রয়েছে সেখানে সেই ক্যান্ডিডেটকে দাঁড় করানো হয়, তাতে হিন্দু হোক, মুসলিম হোক, ব্রাহ্মণ হোক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পলিটিক্যাল পার্টির প্রতি প্রত্যেকটা ক্যান্ডিডেট থাকে, মানে কোন ক্যান্ডিডেটের একটা ফেথফুলনেস থাকে। তাহলে একটা হিন্দু একটা ডমিনেটেড রিজিয়নে দেখা গেল যে সেখানে একটা মুসলিম ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, তো মুসলিম ক্যান্ডিডেটকে তাহলে কাস্টের ওয়াইজ তাহলে মানে কাউকে ভোট দেওয়ার কথা নয়। কিন্তু না, দেখা গেল যে সেই পার্টিটা হচ্ছে সে মুসলিম ইয়েতে দাঁড়ালেও সেই যে পার্টির টিকিট নিয়ে সে দাঁড়িয়েছে সে হচ্ছে দেখা যাচ্ছে হিন্দু, ঠিক আছে, মানে হিন্দুদের পার্টি নয়, হিন্দু সাপোর্টিভ পার্টি। তাহলে কি হচ্ছে, সেই পার্টির উপর বেস করেও কিন্তু সেই ব্যক্তিকেই কিন্তু সবাই কিন্তু কি করছে, সেই পার্টির উপর পার্টিকে মুখ করে সবাই ভোট দিচ্ছে। যেমন ইন্ডিয়ার যেমন নরেন্দ্র মোদী, তো নরেন্দ্র মোদীর ফেসকে দেখেই কিন্তু সবাই মানে থ্রু আউট দা ইন্ডিয়াতে নেশনে ওকে ওনার ফেসটাকে দেখেই কিন্তু সবাই ভোট দেয়, তাই না? তো সেরকম সুতরাং পার্সোনাল এই যে থেকে তার থেকে পার্টির প্রতি অনেকের একটা অ্যাটাচমেন্ট থাকে, সেখানেও কিন্তু সেটাও একটা পার্টির অ্যাটাচমেন্ট একটা কিন্তু ফ্যাক্টর। People within the same caste or community have different interests depending on their economic condition। সেকেন্ড বলছে যে তার যে লোকেদের অর্থাৎ সেই রিজিয়নে তার ইকোনমিক অর্থনৈতিক অবস্থার উপর বিশেষ মানে বেস করে কিন্তু একই কমিউনিটির লোকের মানে আলাদা আলাদা কিন্তু পার্সপেক্টিভ থাকবে, তাই না? কারণ কি? কারণ যদি কোনো একটা রিজিয়নে যে ভোট হচ্ছে, তো সেই রিজিয়নটা দেখা গেল যে সাপোজ ধরো মুসলিম ডমিনেটেড এরিয়া, তো সব মুসলিম ডমিনেটেড এরিয়া মানেই সে যে মুসলিম ক্যান্ডিডেটকে ভোট করবে তা নয়, ঠিক আছে? দেখা গেল সেই মুসলিম আবার ডমিনেন্সের মধ্যে আবার ভাব মানে সম্প্রদায়ের লোকের মধ্যে ভাগ রয়েছে। কেউ দেখা যাচ্ছে আপার মানে ইকোনমিক্যালি তারা মানে দে আর স্ট্রং, ঠিক আছে, মুসলিম কমিউনিটির মধ্যে তারা কিন্তু অন্য পার্টিকে ভোট দিতেই পারে। আবার কেউ হয়তো ইকোনমিক্যালি পুয়ার, অনেকটা ইকোনমিক ফ্যাক্টরটা কিন্তু নির্ভর করছে কোন পার্টিকে ভোটটা দেবে, কোন পার্টিকে ভোট দিলে তার বেনিফিট হবে, তার আপলিফমেন্ট হবে, সেটা ইকোনমিক ডেভেলপমেন্টের উপর অনেক ইকোনমিক ডেভেলপমেন্টের একটা ফ্যাক্টর, তাই তো কাস্টের থেকে।
তারপর আবার বলছে যে রিচ and poor or men and women from the same caste often vote very differently, অর্থাৎ একই কাস্টের রিচ, ধনী, গরিব, বড়লোক মানুষ, মানে স্ত্রী পুরুষ সবাই কিন্তু, মানে ইয়াং যে জেনারেশন তারা কিন্তু সবাই তাদের মানে পার্সপেক্টিভ আলাদা থাকে। তো সুতরাং এক কাস্টের সাথে বিলং করলেও কিন্তু তারা অন্য কাস্টের ভোট কিন্তু সবাইকে, মানে অন্য ক্যান্ডিডেট মানে পার্টিকেও কিন্তু তারা ভোট দিতে পারে। সেই জন্য আমরা আগে কি দেখলাম, সেই জন্য আগে বলেছিলাম যে যদি কাস্টের উপর যদি ভিত্তি করে হতো তাহলে আমাদের কান্ট্রিতে এমএলএ এমপিরা তারা কি করতো, তারা ফ্রিকোয়েন্টলি ইলেকশন হারতো না, ঠিক আছে, তারা ইলেকশন জিতে যেত। তারপরটা দেখো, পিপলস assessment of the performance of the government and the popularity rating of the leaders matter and are often decisive in election, অর্থাৎ গভর্নমেন্টের পারফরমেন্স কেমন সেটার উপরেও কিন্তু ইলেকশন জেতাটা নির্ভর করে। যে পার্টির যে ফিগার, ঠিক আছে, সেই পার্টির ফিগার অর্থাৎ যে লোক, যে ক্যান্ডিডেট, সেই তার ফিগার, তার পার্সোনালিটি কেমন, তার উপরও ক্যান্ডিডেট মানে ইলেকশন জেতাটা নির্ভর করে না। যদি আমি দেখা যায় যে ইন্ডিয়া ওয়াইজ যদি ভারতীয় জনতা পার্টি যদি দেখা যায় যে নরেন্দ্র মোদী, তো এটা একটা ফেমাস, একটা পরিচিত মুখ, তাই না? সবাই অনেকেই কিন্তু নরেন্দ্র মোদীকে দেখেই ভোট দেয়। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, তো অনেকেই দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জিকে দেখি কিন্তু কে দাঁড়িয়েছে সেটার দিকে না, যে মমতা ব্যানার্জি উপরে এতটাই সে মানে তার ফ্যান, সে মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিচ্ছে। সো ক্যান্ডিডেট হিন্দু মুসলিম ওটা কোনো ব্যাপার নেই। তো এই যে একটা পার্সোনালিটিও কিন্তু একটা ডিপেন্ড করে এই জিনিসগুলো, এই তোমার ইলেকশনের ব্যাপারে, এই কাস্ট ছাড়াও। তাহলে আমরা কি দেখলাম, শুধু কাস্টের, অর্থাৎ যে কাস্ট একটা পলিটিক্সে একটা রোল প্লে করছে, তাই তো, কিন্তু সেই কাস্টে সেই পলিটিক্সে যে রোলটা প্লে করছে সেটাই কিন্তু অল ইন অল নয়। আদার দেন কাস্ট কিন্তু অনেক কিছু মানে রোল কিন্তু রয়েছে যেগুলো কিন্তু পলিটিক্যাল মানে মোটিভেটেড, তার সাথে পার্সোনাল ইন্টারেস্ট হতে পারে, ইকোনমিক কন্ডিশন হতে পারে, তার নিজস্ব ক্যান্ডিডেটের পার্সোনাল মানে পার্সোনালিটি হতে পারে, কোনো পার্টির প্রতি তার ফেথফুলনেস হতে পারে, এইগুলো কিন্তু ডিটারমাইন করে। এটা এবার আলাদা একটা অ্যানাদার আসপেক্ট। এটা কি হচ্ছে, এটা পলিটিক্স ইন কাস্ট, অর্থাৎ কাস্ট নিয়ে কি কি পলিটিক্স হয়, মানে সেটা হচ্ছে দিস ইজ নট গুড ফর আস, দিস ইজ নট গুড ফর হেলদি ডেমোক্রেসি। আগেরটা কি ছিল, আগেরটা আমরা দেখলাম যে কাস্টের পলিটিক্যালের রোল কি, পলিটিক্সে কাস্টের রোল কি কি ডিটারমাইন করে, কিন্তু এখন এটা দেখছি যে পলিটিক্স ইন কাস্ট, কাস্ট নিয়ে কি কি রাজনীতি হচ্ছে। এখন তো মানে ভারতের রাজনীতিতে মানে কাস্ট ব্যাপারটা একদম অহরহ একদম সব জায়গাতেই ছড়িয়ে বিদ্যমান দেখা যায়। এবার দেখো এখানে কি বলেছে যে ইচ গ্রুপ, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপ কি করে, ট্রাই টু বিকাম বিগার ইনকর্পোরেটিং উইদিন ইটস নেইবারিং কাস্ট সাবকাস্ট হুইচ ওয়ার আর্লিয়ার এক্সক্লুডেড ফ্রম ইট। তার মানে কি, দেখা যাচ্ছে যে সাপোজ ধরো যে কোনো একটা, এটা একটা মেজর কাস্ট, তাই তো, হিন্দু বা যাই ধরে নাও। এবার এই মেজর কাস্টের ইয়েতে আগে কি হলো যে এর অনেকগুলো সাব কাস্ট রয়েছে, যে সি ডি ই, ঠিক আছে, এরা কিন্তু যারা প্রথমে এক্সক্লুডেড ছিল, আলাদা ছিল মেজর সাব কাস্ট থেকে, কিন্তু এখন কি করলো তারা গোটাটাই একটা, দেখা গেল যে একটা কোনো একটা অ্যাসোসিয়েশন তৈরি করলো, তাই না? যদি বলি অখিল ভারতীয় হিন্দু মহাসভা, তো সমস্ত কিছু হিন্দু, তার মধ্যে যারা হিন্দু ধর্মের মধ্যে পড়ে, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে অনেক ওবিসিও রয়েছে, এসসিও রয়েছে, এসটিও রয়েছে। তো সুতরাং এই যে প্রত্যেকটা গ্রুপকে একটা ছাতার তলায় নিয়ে আসার জন্য কি করলো, তারা ইনকর্পোরেট করলো প্রত্যেকটা জিনিসকে, ঠিক আছে, এবং তারপরে এবং নেইবারিং কাস্ট এবং সাব কাস্ট গুলোকে, এবং যারা আর্লিয়ার এক্সক্লুডেড ছিল ফ্রম ইট। বোঝা গেল, এটা জাস্ট শুধু অনলি ফর পলিটিক্স। দ্বিতীয় বলছে ভ্যারিয়াস কাস্ট গ্রুপস আর রিকোয়ার্ড টু এন্টার ইনটু কোলিয়েশন উইথ দ্য আদার কাস্ট or communities and thus earlier enter into the dialogue and negotiation। তার মানে কি, যে এবার হচ্ছে যে প্রত্যেকটা কাস্ট গ্রুপের বেস করে যে সমস্ত পার্টিগুলো রয়েছে, তাই না, তারা কি করছে অন্যান্য পার্টির সাথে কি হচ্ছে ডায়লগ, ডিসকাশন এবং একটা সমঝোতার মধ্যে আসলো। কেমন, সাপোজ ধরে নাও যে একটা রুলিং পার্টি, আমি একটু যে উত্তরপ্রদেশে উদাহরণ দিই, যখন উত্তরপ্রদেশে যখন বিজেপি ছিল না,
তখন মেনলি পাওয়ার যখন ছিল, মেনলি ক্ষমতাটা ছিল কি মায়াবতী, যেটা দলিতদের সাপোর্টেড পার্টি, এবং তার সাথে সাথে যাদব অর্থাৎ সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি এবং মায়াবতী পার্টি। তখন মায়াবতী পার্টি এবং যে সমাজ, এদের মধ্যে ফাইট ছিল। কিন্তু যখন বিজেপি এন্টার করলো, ঠিক আছে, ক্ষমতা এলো, তখন আবার কি হলো, এই যে দলিতের যে বহুজন সমাজবাদী পার্টি এবং এসপি মানে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি, তারা কিন্তু এক হয়ে গেল বিজেপির বিরুদ্ধে। ঠিক আছে, তাহলে কি এখানে এদের পলিটিক্যাল যে এই সমস্ত এদের নিজস্ব কোনো একটা ফিক্স আইডিওলজি আছে? নেই। এটা জাস্ট ক্ষমতার কে কুক্ষিগত করার জন্য একটা জাস্ট একটা সমঝোতা, কোয়ালিশন, একটা ডায়লগ, তাদের মধ্যে একটা নেগোসিয়েশন ছিল। কারণ যারা কয়েক বছর আগে যারা নিজেদের মধ্যে বিরোধিতা মানে বিরোধ করতো, তারা আবার এক জায়গায় চলে আসলো পাওয়ারের জন্য। ঠিক আছে, ঠিক সেম কন্ডিশন আমরা ওয়েস্ট বেঙ্গলেও বলতে পারি। ওয়েস্ট বেঙ্গলে আগে কি ছিল? টিএমসি ছিল। টিএমসি যখন কমিউনিস্ট পার্টি যখন ছিল, কমিউনিস্ট পার্টি কিন্তু যখন ক্ষমতায় ছিল টিএমসি বিরোধিতায় ছিল, তখন টিএমসির সাথে কার জোট ছিল? বিজেপির। কিন্তু যখন টিএমসি যখন আসলো ক্ষমতায় ওয়েস্ট বেঙ্গলে, তখন দেখলো যেহেতু মানে একটা ভোটের একটা সমীকরণ, মুসলিম ভোটের সমীকরণ বা যাই বলো, এটা কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই, বা আমি কোনো বিজেপি পার্টির সমর্থকও নই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তখন কি করলো? তখন কিন্তু তারা বিজেপি অপোজ করতে লাগলো, বিজেপির বিরুদ্ধে, তাই না? তাহলে আগে তারা বিজেপিকে সাপোর্ট করছিল, এখন ক্ষমতায় আসার পরে বিজেপিকে অপোজ করছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে মেন হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি। এটাই হচ্ছে আমাদের পলিটিক্সে। কারণ প্রত্যেকটা দলের কোনো ফিক্স কোনো আইডিওলজি নেই। এর আগে যদি দেখো 2000 যে ইউপিএ সরকারের, সেখানে কি ছিল? সেখানে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে অ্যালায়েন্স ছিল, তাই না? এবং সিপিএম এবং কংগ্রেসের মধ্যে যদি আমরা প্রথমে হিস্ট্রিতে তোমরা পড়ে থাকবে যে কংগ্রেস ইনিশিয়ালি কি করতো? সিপিএম কে সাপোর্ট করতো না, তাই না? তাহলে কিন্তু করতে হচ্ছে সেই এগেইন আবার কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। তাহলে প্রত্যেকটা পার্টির কি হচ্ছে? কোনো নিজস্ব কোনো ফিক্স কোনো স্ট্যান্ড নেই, রয়েছে কি? তাহলে প্রত্যেকটা পার্টি কি হচ্ছে? একটা কোয়ালিশন করছে এবং ডায়লগ এন্ড নেগোসিয়েশন করছে, কিভাবে তাদের ক্ষমতায় আসা যায় সেই নিয়ে। এই ব্যাপারটা হচ্ছে পলিটিক্যাল একটা মানে কাস্ট নিয়ে, এই একটা জাতি মানে কাস্ট নিয়ে, এটা একটা পলিটিক্স হচ্ছে। আর নিউ কাইন্ডস অফ কাস্ট গ্রুপ হ্যাভ কেম আপ ইন দ্য পলিটিক্যাল অ্যারেনা। একটা নতুন ধরনের কাস্ট গ্রুপ এসেছে, যাকে বলে ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, তাই না? এবার ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড ক্লাস হিসাবেও কিন্তু নতুন পলিটিক্যাল পার্টিকে কি করা হচ্ছে? মানে কনসিডার করা হচ্ছে। কিভাবে? যে কোনো একটা জাস্ট এইগুলো সব কিন্তু ভোটের পারপাসে, যে কোনো একটা সম্প্রদায়ের লোককে চলো তোমাকে জেনে শুনে না বুঝে ব্যাকগ্রাউন্ড না দেখি তাকে দিয়ে দেওয়া হলো। তোমাদের সম্প্রদায়ের লোককে আমরা কি করলাম? ওবিসি করে দিলাম, ওবিসি এ সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, তাই না? কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কিন্তু সব হচ্ছে কিসের জন্য? আমাদের অনলি জাস্ট ফর ভোট ব্যাংক, পলিটিক্স এর জন্য। এইগুলি হচ্ছে তোমার পলিটিক্স মানে কাস্ট নিয়ে, এইগুলো হচ্ছে মানে পলিটিক্স, যেগুলো মানে খুবই মানে একটা হেলদি ডেমোক্রেসির পক্ষে কিন্তু খুবই খারাপ। যে কারণ প্রত্যেকটা পার্টির দেখো কোনো নিজস্ব কোনো কি নেই, কোনো নিজস্ব কোনো ফিক্সড ইডিওলজি নেই। তারা কার দ্বারা তারা কোয়ালিশন করছে, ডায়লগ নেগোসিয়েশন করছে টু গেইন দ্য পাওয়ার। কাস্ট নিয়ে তো আমরা পড়লাম। এবার আমরা একদম লাস্ট এন্ডে চলে এসেছি। আমরা দেখলাম যে কাস্টের কি, পলিটিক্সের রোল কি, এবং কাস্ট নিয়ে কি কি পলিটিক্স হয়ে থাকে। এবং এট দ্য এন্ড আমরা বলতে পারি তাহলে কাস্টের ইম্প্যাক্টটা কি, তাই না? অর্থাৎ দেখো কাস্টের এবার একদম আমরা লাস্ট এই মানে টপিকে লাস্ট আমরা স্লাইড করব। এবার লাস্ট যেটা হচ্ছে এবার পজিটিভ ইম্প্যাক্ট এবং নেগেটিভ যে ইম্প্যাক্ট কাস্টের। অর্থাৎ আমরা কি দেখলাম? দেখলাম যে যে কাস্টের পলিটিক্সে কাস্টের একটা রোল রয়েছে এবং কাস্ট নিয়েও কিন্তু পলিটিক্স হচ্ছে। তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু গুড এবং ভালো এবং খারাপ এই দুটো জিনিসের মধ্যে কিছু কম্বিনেশন একটা রয়েছে, এবং সেটাই আমরা দেখবো যে কাস্টের মধ্যে পজিটিভ ইম্প্যাক্ট কি হচ্ছে এবং কাস্টের মধ্যে আমরা নেগেটিভ ইম্প্যাক্ট কি। এখানে কি বলছে? মেনি ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটিস
get the space to demand their share of the power অর্থাৎ এখানে কি হয়, যেহেতু কাস্ট পলিটিক্স আছে, তার একটা পজিটিভ ইম্প্যাক্ট এটাই হলো যে বিভিন্ন যে সমস্ত মানে পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড জাতি, এসটি এসসি, ঠিক আছে, ওবিসি যাদেরকে বলো, তারা কি পাচ্ছে, যেহেতু তাদেরকে নিয়ে তারা পলিটিক্সে আসছে, সুতরাং তাদের কি করছে, তাদের একটা ডিমান্ড, তাদের একটা বেটারমেন্ট, তাদের একটা ওয়েলফেয়ার, এর একটা স্কোপ কিন্তু সবসময় থেকে যাচ্ছে, যেটা খুবই একটা মানে মেনি ডিসঅ্যাডভান্টেজ গ্রুপদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু একটা সুখকর, কারণ তারা নিজেদের পাওয়ার, কারণ আমাদের কেউ যদি ক্ষমতায় না পলিটিক্যাল পাওয়ারের মধ্যে যদি না আসে, তাহলে সে কিন্তু তার নিজের অভিযোগ, নিজের অভাব অভিযোগ, ডিমান্ডটা কিন্তু ঠিকঠাক ভাবে কিন্তু মানুষের কাছে রাখতে পারবে না, এবং সে কোনো ডিসিশন মেকিংও নিতে পারবে না, কারণ আমাদের গভর্নমেন্টের মাধ্যমেই তো আমাদের মানে আমাদের শাসন ব্যবস্থা চলে, এবং সেই শাসন ব্যবস্থায় আসতে গেলে তাদেরকে পার্টিসিপেট করতে হবে, সুতরাং তাদেরকে ইনভলভ হতে হবে, ঠিক আছে, এটা একটা গুড মানে ভালো দিক আমরা বলতে পারি। তারপরে হেল্প পিপল ফ্রম দলিত, অর্থাৎ দলিত থেকে আরম্ভ করে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস টু গেইন বেটার অ্যাক্সেস টু পলিসি মেকিং, অর্থাৎ যখন তারা পলিটিক্সে আসবে, দলিত হোক, ওবিসি হোক, এবিসি বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, তারা যখন পলিটিক্সে আসবে তখন তারা মানে অর্থাৎ গভর্নমেন্টে পার্টিসিপেট করছে, সুতরাং তারা নিজেদের পলিসি মেকিং এ তাদের নিজেদের অবদান রাখতে পারবে, নিজেদের জাতি, নিজেদের সম্প্রদায়ের কথাও কিন্তু তুলে ধরতে পারবে, ঠিক আছে। কোনো জায়গায় পলিসি মেকিং তৈরি হচ্ছে, সাপোজ ধরো আমাকে নিয়ে কোনো পলিসি মেকিং তৈরি হচ্ছে এবং আমি সেই জায়গাতে উপস্থিত নেই, হ্যাঁ, তাহলে সেই জিনিসটা কেমন হবে, কিন্তু আমি যদি সেই জায়গাতে উপস্থিত থাকি, তাহলে কিন্তু আমি ভালো খারাপ সমস্ত জিনিসটা কিন্তু আমি বুঝে নিতে পারবো। তো সেটা এই জিনিসটা কিন্তু কাস্ট পলিটিক্সের একটা গুড দিক, আমরা সাইন আমরা বলতে পারি। দেখো তারপর 3 নম্বর যে পলিটিক অ্যান্ড নন পলিটিক্যাল অর্গানাইজেশন, বিভিন্ন রকম পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল যে সমস্ত সংস্থা আছে, তারা কি করছে, ডিমান্ডিং ফর ডিসক্রিমিনেশন, তারা এই কাস্ট পলিটিক্স হচ্ছে বলে তারা ডিসক্রিমিনেশন হচ্ছে তাদের প্রতি, সেগুলো ডিমান্ড করছে, এবং মোর ডিগনিটি, তাদেরকে আরো কি হয় যে ডিগনিটি দেওয়া হবে, এবং মোর অ্যাক্সেস, এবং তারা যেন বেশি করে তারা ল্যান্ড এবং রিসোর্সকে ইউজ করতে পারে, সেই ব্যাপারে কিন্তু এই জিনিসগুলো তাদেরকে একটা অপরচুনিটি দিচ্ছে থ্রু দা কাস্ট পলিটিক্স, ঠিক আছে, কাস্ট পলিটিক্স এর মাধ্যমে, পলিটিক্স বা পলিটিক্স ইন কাস্টের মাধ্যমেও বলতে পারো। এবার দেখো নেগেটিভ ইম্প্যাক্ট কি, এর নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে অ্যাজ ইন দ্য কাস্ট রিলিজিয়ন পলিটিক্স বেসড অন কাস্ট আইডেন্টিটি, অর্থাৎ রিলিজিয়ন বলো এবং পলিটিক্সই বলো, যদি কোনো কাস্টের উপর বেসিস করে যখন হয়, তখন কি হচ্ছে, ইট ইজ নট ফর হেলদি ডেমোক্রেসি, অর্থাৎ ওই জাতিকেই কি করছে, নির্দেশ করছে। যেমন আগে কি বললাম, যে কোনো একটা গরিব ঘরের ছেলে বা কোনো একটা লোয়ার কাস্টের ছেলে, যে সমাজে যখন যে আনটাচেবিলিটি যে প্র্যাকটিসে থাকে, হয়তো কেউ ছোঁয়াছুত করে না, তো সে যদি আপার পোস্টে চলে যায়, সে কাজ করলেও কি হবে, লোকেরা কনসিডার করবে এ তো নিচু জাতের। তো এই ব্যাপারটা একটা কারণ, তার একটা কাস্টের একটা স্ট্যাগ তার মধ্যে লেগে গেছে লোয়ার কাস্টের, তো এটা একটা হেলদি ডেমোক্রেসির ক্ষেত্রে এটা কিন্তু মানে গুড নয়, এটা একটা ব্যাড ইম্প্যাক্ট। দ্য ডাইভার্ট, এই যে কাস্ট পলিটিক্স নিয়ে এই সমস্ত কি করে, যে আরো যে সমস্ত মেজর ইস্যু রয়েছে, যেমন ধরো কারাপশন ধরো, ডেভেলপমেন্ট ধরো, পভার্টি বলো, এডুকেশন বলো, এই জিনিসগুলো কিন্তু চাপা পড়ে যায় সবসময়, কাস্ট কাস্ট কাস্ট, জাতি জাতি জাতি, এই জাতি ওই জাতি, এই জাতি ওই জাতি, একটা পলিটিক্স সবসময় চলতেই থাকে, এটা একটা চলতেই থাকে, যে এই মেন ইস্যুগুলো বাদ পড়ে যায়। ইন সাম কাস্ট অ্যান্ড কাস্ট ডিভিশন, বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন মানে কাস্ট শ্রেণীর ক্ষেত্রে লিডস টু টেনশন, কনফ্লিক্ট অ্যান্ড ভায়োলেন্স, এবং দেখা যাচ্ছে এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে, যে বিভিন্ন জাতিগত দাঙ্গা, কমিউনাল রাইটস, ভায়োলেন্স যাই বলবে, এই কাস্টের জন্যই কিন্তু হচ্ছে, সেটা কাস্ট সিস্টেমটা না থাকলে এই সিস্টেমটা হতো না। তাহলে এইগুলো হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট।